বিচারের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তদন্ত। তদন্ত কি? ইংরেজিতে ইনভেস্টিগেশন। রিমান্ড যখন তখন যে কাউকে দেওয়া যায় না। তল্লাশি করা ১৬৫ ধারাতে বলা হয়েছে তল্লাশি করার ক্ষমতা আছে, তবে দলিল তল্লাশি করতে হলে তাহলে আদালতের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে কাজটা করতে হবে। যখন দোষ স্বীকার করে না আসামি তখন সেক্ষেত্রে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ দোষ স্বীকার না করলে গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের অসীম ক্ষমতা, অবারিত ক্ষমতা। পুলিশের করোনা লাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠের আজকে নতুন একটি পর্ব। আমরা এই পর্বে শুনব তদন্তের বিষয়াদি এবং একটি মামলা পরিচালনার ক্ষেত্রে তদন্ত কতটা গুরুত্ব বহন করে। যথারীতি আমাদের সাথে এই অনুষ্ঠানে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার। স্যারের এই আলোচনা আমরা সবসময়ই হান্নান মিয়ার আইন পাঠ চ্যানেলে শুনে থাকি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা স্যার আপনার কাছ থেকে আরও দুই একটি বিষয় স্যার, যেমন তদন্ত এবং তদন্ত কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে স্যার আমাদেরকে যদি একটু ধারণা দিতেন। আমরা কেস ডায়েরির বিষয়বস্তুও শুনবো আপনার কাছ থেকে স্যার। স্যার, তদন্ত এবং তদন্তকালে পরোয়ানা ইস্যু এই বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। যাই, পুলিশি মামলার প্রথম স্টেজ চলে গেল মামলা দায়ের এজাহার করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তদন্ত কার্যক্রম। তদন্ত কি? ইংরেজিতে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন অর্থ হল সত্য অনুসন্ধান করা, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে কোনো অপরাধের দায়ীদের চিহ্নিত করা, অথবা প্রমাণিত হবে অথবা প্রমাণিত হবে না, এটার ইনস অ্যান্ড আউট খতিয়ে দেখাই তদন্ত। তদন্ত আর ইনকোয়ারির মধ্যে পার্থক্য কি? পুলিশ কর্মকর্তারা যে কার্যক্রম চালায় সত্য অনুসন্ধানের জন্য, সেটাকে বলা হয় তদন্ত। আর ইনকোয়ারি বলতে বোঝা হলো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট যদি আদালতের আদেশ কোনো ম্যাজিস্ট্রেট যদি তদন্ত চালায় সেটাকে বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি বা ইনকোয়ারি। ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনটা পুলিশ করে, পুলিশ ছাড়া অন্যটা ইনকোয়ারি হয়ে থাকে। এই পার্থক্যটা রয়ে গেছে। তদন্ত কাকে বলে? আমাদের 38 DLR 30 DLR বলা হয়েছে, একটা বড় একটা নজির আছে। নজিরে বলা হয়েছে তদন্ত মানে হলো ঘটনাটার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ কর্মকর্তা অকুস্থলে গমন করবেন। তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করবেন, তিনি প্রকৃত ঘটনা সম্পর্কে অনুসন্ধান চালাবেন, ঘটনাটা কী ঘটছে তা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। 3 নাম্বার, আসামিকে গ্রেপ্তার করবেন বা গ্রেপ্তারের প্রচেষ্টা চালাবেন। 4 নাম্বার, তিনি কোনো অপরাধ সংশ্লিষ্ট মালামাল উদ্ধার করবেন, জব্দ করবেন, তল্লাশি করবেন, কাজ করবেন। 5 নাম্বার, এই 5টা কাজ খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, তিনি অন্যান্য ডকুমেন্ট যা মামলার সমর্থনে প্রয়োজন সে সকল ডকুমেন্ট তিনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে এগুলি কেস ডায়েরিভুক্ত করবেন এবং মামলার তদন্ত রিপোর্টে এগুলি প্রতিফলন ঘটাবেন। এটা হলো তদন্ত বলতে কি বোঝায়। আমাদের মহামান্য হাইকোর্টের মতে এই কাজগুলি তদন্তের মধ্যে। তদন্তে আরও বহু কাজ আছে, তবে তদন্তকালে গ্রেপ্তারি পরোয়ানা আমরা দেখতাম অনেক সময় যে আদালতের কাছে গিয়া বলে স্যার একটা অগ্রিম গ্রেপ্তারি ওয়ারেন্ট দেন। অ্যাকচুয়ালি গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের অসীম ক্ষমতা, অবারিত ক্ষমতা। পুলিশে পরোয়ানা লাগে না, আমলযোগ্য অপরাধে গ্রেপ্তার করা এটা তার ইনহেরেন্ট ক্ষমতা। তার জন্য অগ্রিম গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দেওয়াটা উচিত না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে এটা রিকল না করা পর্যন্ত এটা বলবৎ থাকে। এমনও দেখা গেছে অগ্রিম গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করছে, পরে গিয়া সেটা মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে, মানে মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে, ফাইনাল রিপোর্ট গ্রহণ করে মামলা শেষ, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা এখনও রয়ে গেছে। বলবৎ থাকার কারণে মামলার
মামলা নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা রিকল করে নাই, তাহলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া উচিত না। এটা যদি রাষ্ট্রের জন্য চাঞ্চল্যকর কোনো ঘটনা না ঘটে, কারণ পুলিশ তো যে কোনো সময় যেতে পারে, অসুবিধা নাই। তেমনি অগ্রিম ক্রুকি পরোয়ানা, অগ্রিম হুলিয়া জারি করা আইনগতভাবে সঠিক না। এটা বিভিন্ন হাইকোর্টের নজিরের মাধ্যমে এটা নিষেধ করা আছে, নিরুৎসাহিত করা আছে। অগ্রিম পরোয়ানা ইস্যু করা উচিত না। তল্লাশি করার ক্ষমতা পুলিশের সিআরপিসির ১৬৫ ধারা, কারণ তদন্তের ক্ষমতা ১৫৪ থেকে ১৭৩ ধারার মধ্যবর্তী যে ধারাগুলি আছে সব ধারাগুলি তদন্তের ক্ষমতা। যেমন পুলিশ রিমান্ডে নেওয়ার ক্ষমতা ১৬৭ ধারার মতে, ১৬৭ ধারায় বলা হয়েছে যদি পুলিশ রিমান্ড চায় তদন্তের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে যদি তার এটার রিপোর্ট দেওয়া না যায়, তাহলে তিনি আসামিদেরকে হেফাজতে নিতে পারেন জিজ্ঞাসাবাদের জন্য। অনেকে বলে যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে অপচয় করে, পুলিশ বিভিন্নভাবে অপচয় করে। অ্যাকচুয়ালি পিআরবি অনুসারে তারা জিজ্ঞাসাবাদ করে, অনেক সময় কিছুটা তাদেরকে হুমকি টামকি দিয়ে তথ্য বাইর করে, কিন্তু মারপিট করার কোনো বিধান আমার জানা মতে এখনও জানা নাই। কিন্তু পুলিশের বিভিন্ন কৌশল আছে, কৌশলের মাধ্যমে তারা তথ্য অনুসন্ধান করে থাকেন। কিন্তু জানতে হবে রিমান্ড যখন তখন যে কাউকে দেওয়া যায় না। রিমান্ড হইতে হলে মামলা তদন্তাধীন থাকতে হবে। মামলা তদন্তে নয় রিমান্ড দেওয়া যাবে না। মামলা দায়ের হয় নাই এমনি 54-এ রিমান্ড দেওয়া, এ ধরনের বাজে ইনস্টেন্স আছে। 54-এ ধরছে, মামলা তো তদন্তই শুরু হইল না, রিমান্ড দেওয়া যাবে না। রিমান্ড দিতে হলে আসামি গ্রেপ্তার থাকতে হবে। আসামি গ্রেপ্তার নাই, তার নামে একটা রিমান্ড ইস্যু করবে, এ ধরনের একটা অস্বাভাবিক কথাবার্তা, এ ধরনের ঘটনা অনেকে বলে থাকে, কিন্তু এটা কোনো দিনও উচিত না। তেমনি কেস ডায়েরি না থাকলে রিমান্ড দেওয়া উচিত না। আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত না করলে রিমান্ড দেওয়া উচিত না। আসামির হাল অবস্থা কেমন, সে রিমান্ডে যাওয়ার মতো উপযুক্ত কিনা, তাকে জিজ্ঞাসাবাদ করার উপযুক্ত কিনা, সে যদি মুমূর্ষ হয়ে যায় তাকে তো আগে হাসপাতালে নিতে হবে, সুস্থ করতে হবে, তারপরে রিমান্ডে নেওয়ার প্রশ্ন আছে। তেমনি একজন 164-এর মধ্যে দোষ স্বীকার করবে বলে রিমান্ডে নিয়েছিল, কিন্তু দুঃস্বীকার করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে গেল, সে দুঃস্বীকার করলো না, তাকে পুনরায় আবার রিমান্ডে দেওয়া যাবে না, কারণ সে দুঃস্বীকার করলো না। এখানে এটা একটা অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা থাকে, যে তুমি আগে ধরে নিয়ে এসি, তুমি দুঃস্বীকার করলো না, এবার আনছি, এবার খুব ভালোভাবে টাইট দেবো, এ ধরনের অপব্যবহার হইতে পারে। এই জন্য যে একবার 164-এর জন্য যাকে নেওয়া হয় সে দুঃস্বীকার করুক বা না করুক, তারপরে আর রিমান্ডে নেওয়া যায় না, এই সকল বিধান আছে। পুলিশ যদি হত্যা মামলা হয় সাথে সাথে সুরতহাল করার এবং পোস্টমর্টমের ব্যবস্থা করার বিধান আছে, এটা পুলিশেরই ক্ষমতা। শুধু হেফাজতে মারা গেলে ম্যাজিস্ট্রেট এটা সুরতহাল করে থাকে, অথবা কবর থেকে লাশ উত্তোলন করা হলে ম্যাজিস্ট্রেট এটা সুরতহাল করে থাকে। নাহলে সুরতহাল করার ক্ষমতা পুলিশেরই, একচেটিয়া ক্ষমতা, তদন্তকালে এই কাজগুলি করেন। অনেক সময় যে আঙ্গুলের টিপস নিয়ে সেরা, কারণ দেখা গেল চুরিটা কে করছে, কোথাও কোথাও আঙ্গুলের ছাপ থাকে, এটা আলাদা সিআইডি বিভাগের একটা ব্যবস্থা আছে, আঙ্গুলের ছাপ দিয়া আসামি শনাক্ত করা যায়। এইগুলি আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তদন্তকারী কর্মকর্তা, ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলের মানচিত্র প্রণয়ন করে। মানচিত্র প্রণয়ন করে হলে মানে হিনিয়াস ক্রাইমগুলির ক্ষেত্রে একটা মানচিত্র অবশ্যই ম্যান্ডেটরি। এলাকার মানচিত্রটা করতে কোন দিক দিয়ে কী ঘটনা ঘটেছে সেটার বিবরণের সাথে যাতে মিলে মানচিত্র তৈরি করে, তারপরে 164-এর জন্য দেওয়া হয়। যদি আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর যদি দেখা যায় সে দোষ স্বীকার করে, অনুতাপ হয়ে যায়, অনেক সময় অনুতাপ হয়, সে ভুল বুঝে বলছে স্যার আর ভুল করব না, আমি আবার দোষ স্বীকার করি, তাহলে কিন্তু সিআরপিসি ১৬৪ ধারার মতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল কনফেশন রেকর্ড করার বিধান আছে। এটার খুবই সাক্ষ্যগত মূল্য, এটার উপর ভিত্তি করে অনেক বড় শাস্তি দেওয়ারও সুযোগ আছে, এই ব্যাপারে আইন কানুন আছে। এই তদন্তকালে এই ক্ষমতাগুলি প্রয়োগ করে থাকেন। লাশ উত্তোলন থেকে নিয়ে সুরতহাল এবং এটাকে পোস্টমর্টেম, এই কাজগুলো পুলিশ তদন্তকালে করে থাকে। পুলিশ
গ্রেপ্তার করবেন এটা পুলিশের ক্ষমতা 157-তে বলা হয়েছে, সিআরপিসি 157-তে। তিনি ঘটনাস্থলে যাবেন, আসামি ধরার চেষ্টা করবেন এবং অপরাধে ব্যবহৃত মালামাল জব্দ করিয়া আলামত হিসেবে এগুলি পুলিশ মালখানায় প্রেরণের ব্যবস্থা করবেন। তারপরে আছে হলো তল্লাশি করা 165 ধারাতে বলা হয়েছে তল্লাশি করার ক্ষমতা আছে। তবে দলিল তল্লাশি করতে হইলে দলিল তল্লাশি অপরাধে ব্যবহৃত মালামাল আ আ সংগ্রহের জন্য তল্লাশি পুলিশ করতে পারে। কিন্তু দলিল যদি উদ্ধার করতে হয় তাহলে আদালতের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে কাজটা করতে হয়। এটা একটা স্পেশাল, এটা পুলিশ সরাসরি দলিল তল্লাশি করতে পারবে ভিতর না। থেকে এটা করতে পারে না। আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে, অগ্রিম সার্চ ওয়ারেন্ট নিয়ে এই কাজটা করে থাকে। এ এবং পুলিশ গ্রেপ্তারের ক্ষমতার মধ্যে কিন্তু একটা আছে, তিনি আসামিকে অনুসরণ করতে, করতে নিজের জুরিসডিকশনের বাইরে বাংলাদেশের যেকোনো জায়গায় অনুসরণ করতে পারেন। পুলিশের এই ক্ষমতা দেওয়া আছে। নাহলে তো আসামি ধরা যাবে না। এই জুরিসডিকশন থেকে ওই জুরিসডিকশনে চলে যাবে, এই জুরিসডিকশন থেকে ওই জুরিসডিকশনে চলে যাবে। তারপরে সাক্ষীদের তলব করতে পারেন। সাক্ষীদের সাথে সৎ ব্যবহার করতে হবে। তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না। পিআরবিতে এটা সুস্পষ্টভাবে বলা আছে। সাক্ষীর যে বিবৃতি, এটা কিন্তু 161 ধারার মতে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবেন এবং 162 ধারার মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন। কিন্তু সাক্ষীর স্বাক্ষর নেওয়া যাবে না। এখানে পুলিশ কর্মকর্তা স্বাক্ষর করবেন। কারণ এটা জুডিশিয়ালে ক্ষেত্রে এটা 161 ব্যবহার করা হয়। এটা করোবোরেশনের বা বৈপরীত্য দেখানোর জন্য এগুলি ব্যবহার করা হয়। কিন্তু এগুলি অরিজিনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় না। পুলিশের যে এ তথ্য লিপিবদ্ধ করেন, তারপরে পুলিশ তদন্ত কাজের শেষে এই একটা রিপোর্ট দাখিল করেন। স্যার, মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে যদি একটু পরিষ্কার বলতেন আমাদের স্যার। মৃত্যুকালীন ডেথ ঘোষণা। ডিক্লারেশন। মৃত্যুকালীন ঘোষণা আমাদের দেখা গেল একজন আরেকজনকে ছুরি মারছে। একবারে দেখা গেছে বুড়ি বের হয়ে গেছে। ডাক্তার কাছে গেল, ডাক্তার বলল তার আশঙ্কাজনক, বাঁচার সম্ভাবনা কম। তখন কিন্তু তখন পুলিশ তৎপর হয়ে ওঠে। কে মেরেছে তাকে, তার চেয়ে বড় সাক্ষী নাই যিনি আহত হয়েছেন, যার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তখন পিআরবির বিধান অনুসারে সাক্ষ্য আইনের 32 ধারাতে বলা হয়েছে মৃত্যুকালীন ঘোষণা লিখতে হবে। পিআরবির 322 বলা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেটকে আহ্বান করিয়া অথবা যে কোনো কর্মকর্তাকে, এমনকি ডাক্তারও মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করতে পারেন। এই লিপিবদ্ধ করা হইলে তাহলে দেখা যাবে যে এটা একটা অমূল্য একটা সাক্ষ্য হিসেবে, যদি উনি মারা যান, এটা সাধারণ একটা সাক্ষ্য হিসেবে বিবেচিত, মারা না যান সাধারণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। যদি মারা যান, ডাইং ডিক্লারেশন মানে অসীম ক্ষমতার, অসীম গুরুত্বপূর্ণ একটা সাক্ষ্য। এই সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়ারও ঘটনা আছে, খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য। টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, সাধারণত চুরি ডাকাতির ক্ষেত্রে আসামি দেখেছে রাতে, কিন্তু আন্দাজে বলতে পারতেছে না কি আসামি। তখন দেখা যায় পুলিশ অনেক সন্দেহজনক অনেকগুলি আসামিকে গ্রেপ্তার করে। পুলিশের সন্দেহ করার ক্ষমতা 550-এ খুব ভালো করে দেওয়া আছে। পুলিশের সবচেয়ে বড় ক্ষমতা হলো সন্দেহ করার ক্ষমতা। সন্দেহ করে ধরে নিয়ে আসলো, জেলখানায় ঢুকাইলো, জেলখানায় আরও কিছু আসামির মধ্যে এদেরকে ঢুকাই দিয়া এই সাক্ষীদেরকে ডাকে এবং একজন ম্যাজিস্ট্রেট বা সাব রেজিস্ট্রার বা অন্য কোনো পুলিশ ব্যতীত অন্য কোনো কর্মকর্তাকে দিয়ে এই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করা হয়। পিআরবির 282 ক নিয়ম অনুসারে প্যারেড করা হয়। এটা জেলখানার ভিতরে হয়ে থাকে এবং অবশ্যই তাদেরকে সন্দেহজনকভাবে ধরার সাথে সাথে, মানে 1-2 দিনের মধ্যেই সাক্ষীরা যাতে তাদেরকে আগের থেকে চিনতে না পারে, ভিতরে গিয়ে, জেলখানার ভিতরে গিয়ে একটা প্যারেডের মাধ্যমে একটা দেখায় যে এই আপনি বলেন এতগুলি আসামি আছে, এর মধ্যে কে সাক্ষী, কে আসামি। কিন্তু দেখা গেল অন্যান্য মামলার 30 জন আসামি আছে আর আমার মামলার 3 জন আসামি এর ভিতরে রয়ে গেছে। খুব ভালোভাবে না দেখলে এটা
চিহ্নিত করা সম্ভব হয় না যদি, কারণ এগুলি দুষ্ট প্রকৃতির আছে। দেখা যাচ্ছে যে জেলখানায় আমি টিআইপি করতে গেছি, দেখা যাচ্ছে এই কয়েকটা এমন ভাব ধরছে সেই যেমন আসামি, এমন একটা ভাব, মুখ লুকায়, এগুলি দুষ্ট প্রকৃতির। মানে সাতের আসামিকে বাঁচানোর জন্য অন্য আসামিরা অনেক সময় ভান করে। অতএব এই কাজটা খুবই কঠিন কাজ। যে যারা প্রকৃতপক্ষে আসামিদের দেখেছে তারাই ছাড়া টিআইপিতে সফল হওয়ার সম্ভাবনা কম। এই ধরনের ঘটনা করেও আমরা আসামি শনাক্ত করে থাকি, এটারও সাক্ষ্যগত মূল্য অনেক বেশি আছে। স্যার একটি প্রশ্ন, যখন ধন্যবাদ। দোষ স্বীকার করে না আসামি, তখন সেক্ষেত্রে যদি আসামি জেলখানায় রয়েছে কিন্তু তিনি দোষ স্বীকার করেনি, সেক্ষেত্রে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ দোষ করতে স্বীকার পারে না কিনা? করলে, দোষ স্বীকার না করলে নয়, দোষ স্বীকারের জন্য অ্যাকচুয়ালি রিমান্ডে নেওয়া হয় না। রিমান্ডে নেওয়া হয় ঘটনার উদ্ঘাটন করার জন্য, জিজ্ঞাসাবাদ করিয়া। কিন্তু জিজ্ঞাসাবাদ করিয়া দোষ স্বীকারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হইল, কিন্তু সে দোষ স্বীকার করলো না, সেই আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া যায় না। এটা একবারেই সুস্পষ্টভাবে মহামান্য হাইকোর্টের নির্দেশ। এগুলি যে যাকে 164 করার জন্য নির্দেশ মানে উপস্থাপন করা হয়েছিল, সে যদি দোষ স্বীকার না করে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া যাবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনা থেকে স্যার অনেকগুলো বিষয় তদন্ত এবং তদন্ত সংশ্লিষ্ট বিষয়াদি আমরা জানলাম। স্যার আপনার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই অনুষ্ঠান শুনলেন। আমাদের যে কোনো বিষয় সম্পর্কে যদি মতামত থাকে আমাদের ইউটিউব কন্টেন্টের নিচে কমেন্ট করতে পারেন। হান্নান মিয়ার আইন পাঠ ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয়ে আইনগত সহায়তার জন্য হান্নান মিয়ার আইন পাঠ চ্যানেলটি দেখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমরা দর্শকবৃন্দ, সুধীবৃন্দ, আমরা আপনাদের যে যে কোশ্চেন করেন আমার ইউটিউব চ্যানেলে, আমি কোশ্চেনের যথাযথ জবাব দিতে প্রস্তুত আছি। আমি জবাব দিয়ে যাব নিয়মিত। কিছুদিন যাবৎ জবাব দিতে পারি নাই, এখন থেকে আমি নিয়মিত জবাব দেব। আপনারা কোশ্চেন করবেন, জানার চেষ্টা করবেন। অনেক কোশ্চেন আছে সিলি, যেগুলি জবাব অ্যাকচুয়ালি দেওয়া যায় না, ইনকমপ্লিট কোশ্চেন। সেগুলি নিয়ে আমাকে ভুল বুঝবেন না। আমি যতটুক জানি ততটুক জানার সকল কিছু ঢেলে দিয়ে আপনাদেরকে জানাতে আমরা আগ্রহী। কারণ আইন সম্পর্কে জানলে অনাচার কিছু দূর করা সম্ভব। আপনারা যত সতর্ক হবেন ততই ভালো, দেশের জন্য মঙ্গল। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।